হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটি রোমান্টিক গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটি তোমাদের কাছে ভালো লাগবে। নতুন নতুন রোমান্টিক গল্প পেতে এখনই মারিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তখনই বাকি সবাই চলে আসায় কথার প্রসঙ্গ পাল্টে যায়। সবার সাথে বাবা পরিচয় করিয়ে দিল। নিবিড় ভাইয়ের মামামামি বেশ ভালো মানুষ। কিছুক্ষণ গল্পগুজব করে সবাই খাওয়া দাওয়ার পর্ব সেরে নিল। একটা জিনিস বেশ খেয়াল করছি যে এই প্রহর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগল। এই লোকটাকে আমার খুব সন্দেহ হচ্ছে। সবাই মিলে আবার গল্পে বসেছে। এত গল্প কই থেকে আসে কে জানে। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। তবুও ভদ্রতার খাতিরে মুখে একফালি হাসি ঝুলিয়ে বসে আছি। তখন নিবিড় ভাইয়া বললেন, সামনে তো রেজাল্ট দিবে আফরা। এডমিশন কোথায় দিবি কিছু ভেবেছিস? নিবিড় ভাইয়ার কথায় যেন আকাশ থেকে পড়লাম। জীবনে প্রথম নিবিড় ভাইয়া আমার সাথে এত ভালো করে কথা বলেননি। আমি কিছু বলবো তার আগেই ভাইয়া বলল, ওর তো ভালো একটা ভার্সিটিতে এডমিশন চায়। আমিও বলেছি ওকে ঢাকা ভার্সিটিতেই পড়তে হবে। আম্মু, কিন্তু ফুফু ঢাকা ভার্সিটিতে শুধু পড়ব বললেই তো হয় না, সেজন্য পড়াশোনাও করতে হয়। আর এজন্য আফরার আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আচ্ছা আফরা, তুই আমার সাথে উপরে চল, তোকে কিছু বই সাজেস্ট করি, এডমিশনে কাজে লাগবে। নিবিড় ভাইয়ার কথায় আমি একটা শুকনো ঢোক গিললাম। যদি রুমে গিয়ে আমায় গলা টিপে মেরে ফেলে। আমি করুণ মুখ করে ভাইয়ার দিকে তাকালাম, যার অর্থ আমি যাব না। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যেতে বলল। রুমে গিয়ে দেখি নিবিড় ভাইয়া বিছানায় বসে ফোন টিপছে। আমি চুপচাপ গিয়ে উনার সামনে দাঁড়ালাম। উনি ফোনের দিকেই তাকিয়ে বলল, প্রহরের সাথে তোর কি চলে আফরা? উনার সাথে আবার আমার কি চলবে? তাহলে ও বারবার তোর দিকে তাকিয়ে হাসছিল কেন? আমি কি করে জানব সেটা? বাই দ্য ওয়ে, আপনি কি জেলাস ভাইয়া? আমার এমন কথা শুনে নিবিড় ভাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। একটা থাপ্পড় মার, ফাজিল মেয়ে। আমি কেন জেলাস হতে যাব? তোর এখন পড়াশোনার বয়স, তার তা করে তুই এসব আজাইরা চিন্তা করিস। আবার যদি এসব কাণ্ড আমার চোখে পড়ে তাহলে ফুফুকে বলব একদম ধরে বিয়ে দিয়ে দিতে। বলেই উনি চলে গেলেন। যাহ বাবা, আমি করলামটা কি? যাই হোক, উনি কি আমায় নিয়ে জেলাস নাকি বিরক্ত? সন্ধেবেলা সবাই চলে গেলে রুমে এসে ফোন নিয়ে বসলাম। দেখি নিবিড় ভাইয়া কতগুলো বইয়ের নাম মেসেজ করছে। আমিও ভাইয়াকে ফোন করে বলে দিলাম আসার সময় বইগুলো নিয়ে আসতে। হঠাৎ নিবিড় ভাইয়ার এত পরিবর্তন যেন হজম হচ্ছে না। একটু পর নিবিড় ভাইয়ার আরেকটা মেসেজ, বইগুলো শুধু কিনে ঘরে সাজিয়ে রাখিস না, ধাবিতে চান্স পেতে হলে পড়তেও হবে গু। আমিও খুব ভেবেচিন্তে একটা রিপ্লে দিলাম, আমি ধাবিতে চান্স পেলে আপনার কষ্ট হবে না? না মানে আপনার তো আবার আমার থেকে অ্যালার্জি আছে গি। মেসেজটা দিয়ে আমি ফোনটা রেখে এশার নামাজটা পড়ে এলাম। এসে ফোন হাতে নিয়ে দেখি নিবিড় ভাইয়া আমাকে ব্লক মেরে দিয়েছে। হয়তো আমার কথাটা তার হজম হয়নি। এটা অবশ্য আমার জন্য নতুন কিছু না। বছরে বেশিরভাগ সময় আমি ভাইয়ার ব্লকলিস্টেই থাকি। তার মনে জায়গা করে নিতে না পারলেও তার ব্লকলিস্টে আমার জায়গাটা খুব সহজেই হয়। একটু পরে দেখি ভাইয়া একগাদা বই নিয়ে রুমে ঢুকছে। এক একটা বইয়ের সাইজ দেখেই আমার পড়ার ইচ্ছে মাটিচাপা সরি বইচাপা পড়ে গেছে। এভাবে কি দেখছিস? আচ্ছা ভাইয়া, আমি তো একটা ভার্সিটিতে এডমিশন নিব, তার জন্য কি দেশের অর্ধেক বই পড়া দরকার? এমনভাবে বলছিস যেন আগে কখনো এত বই পড়িসনি। আরে আমি তো এমনি বললাম, তুই সিরিয়াস হচ্ছিস কেন? আচ্ছা বনু, তুই নিচে গিয়ে আম্মুকে খাবার দিতে বল। আমি ফ্রেশ হয়ে আসছি, প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা যাচ্ছি, তুই আয়। সবাই একসাথে খেতে বসেছি। তখন আব্বু ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তা আবির, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, নিজের পায়েও দাঁড়িয়েছ, তো বিয়ে শাদি নিয়ে কিছু ভেবেছ? না আব্বু, আমি তো সবে চাকরিটা জয়েন করেছি। আগে নিজের একটা ভালো পজিশন বানাতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাবব। গুড। আচ্ছা, তোমাদের মনে হয় না আফরা ইদানিং আমাদের সাথে একদম কথা বলে না? ওর মনে হয় এ বাড়িতে থাকতে ভালো লাগে না। ওকে বরং বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিই। মোটেও না। তুমি আর ভাইয়া তো সারাদিন বাইরেই থাকো, শুধু এই রাতেই তোমাদের দেখা পাওয়া যায়। আর আম্মুর সাথে কথা বলতে গেলেই তো কাজের বাহানা করে চলে যায়। আমার কথা শেষ হতেই দেখি আম্মু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে।
জেন এখনই আমার বারবিকিউ বানিয়ে খেয়ে ফেলবে। এটা কিন্তু একদম ঠিক না আবিরের মা। হ্যাঁ সেই তো, আমার কাজ তো শুধু বাহানা লাগে তোমার মেয়ের, তাই না? গল্পে পল্পে খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। মাত্র 10টা বাজে, এখন আমার ঘুম ধরবে না। কি আর করার, আবার ফোন নিয়ে বসলাম। বেলকনির দরজাটা খোলা রেখেছি, হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে। আরশিদের বাড়ির শিউলি গাছের ফুলের গন্ধ রুম পর্যন্ত এসে গেছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ। খানিকক্ষণ ফেসবুক স্ক্রোলিং করার পর দেখি নিবিড় ভাইয়া মেসেজ পাঠিয়েছে। উনি এবার এত দ্রুত আমায় আনব্লক করলেন। মেসেজটা ওপেন করলাম। এত রাতে অনলাইনে কি আফরাগু? উনি আমাকে এরকম একটা মেসেজ দিয়েছেন মাত্র 10:30 বাজে। তবুও ঠিক, আগে তো পড়াশোনার ফাঁকে বেশি সময় পেতাম না অনলাইনে থাকার। তারপর অবশ্য সারাদিন রাত নিবিড় ভাইয়ার চিন্তায় কেটে যেত। ইদানিং অবশ্য নিবিড় ভাইয়াকে নিয়ে অত চিন্তা আমি করি না। তার চিন্তা যে আমার মাথায় আসে না তা নয়, তবুও চেষ্টা করি এড়িয়ে চলার। আমি নিবিড় ভাইয়ার মেসেজের রিপ্লাই না দিয়েই ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আম্মু ডেকে তুলেছে। আজ নাকি আমরা নানার বাড়ি যাব। হঠাৎ করেই নাকি নানির শরীরটা খারাপ হয়ে পড়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি একটা লং টপস আর জিন্স প্যান্ট পরে নিলাম। এগুলা পরেছিস তুই? জানিস না ওখানে কেউ এগুলো পছন্দ করে না। উফ আম্মু, এখন আমি আর চেঞ্জ করতে পারবো না। যাও তো। আমার নানা বাড়ি গ্রামে, সেখানে শহুরে ছোঁয়া লাগলেও তা খুব কম। আমরা মামারা সবাই শহরে থাকা সত্ত্বেও নানা নানিকে কেউ শহরে আনতে পারেনি। তাদের কাছে তাদের গ্রামই ভালো। অবশ্য ওখানে আমার এক খালাম্নিও থাকে। নানার বাড়ি আমরা খুব কমই যাই। আমার 18 বছরের জীবনে আমি মাত্র 2বারই ওখানে গেছি। নিবিড় ভাইয়ারাও চলে এসছে। এখান থেকে সবাই একসাথে রওনা দিব। আমরা আমাদের গাড়ি আর নিবিড় ভাইয়ারা তাদের গাড়িতে করে যাবেন। প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে ওখানে পৌঁছাতে। আমার অবশ্য জার্নি করতে সমস্যা হয় না, কিন্তু আম্মুকে নিয়ে যত টেনশন। প্রায় 7 ঘন্টা জার্নি করে নানা বাড়ি এসে পৌঁছলাম। আমরা খালাম্নিদের বাসায় উঠেছি। নানা নানিও এখানেই আছে। আম্মু আর মামা তো কান্নাকাটিতে ব্যস্ত। জানি তাদের মা, তবুও অসুস্থ মানুষের সামনে এভাবে কান্না করা উচিত না। খালাম্নি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমিও ফ্রেশ হতে গেলাম। খালাম্নির 2 ছেলে। এ বংশে অবশ্য আমি একাই মেয়ে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। এখন আমার একটা লম্বা ঘুম দরকার, তাই ঘুমিয়ে পড়লাম। জানো এ সময় কেউ ডাকবে না আমায়। আমার ঘুম পুরো হওয়ার আগে ভেঙে গেলে খুব মাথা ব্যথা করে আমার। এটা সবাই জানে। একেবারে সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে, যেন এখন না খেতে পেলে মরেই যাব। ফ্রেশ হয়ে নিচে এলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। তখন দেখি আবার ভাইয়া বাসায় ঢুকছে। আরাব ভাইয়া হলো মাম্নির বড় ছেলে, আমার থেকে বছর 7-এর বড়। কাউকে খুঁজছিস আফরা? হুম। সবাই কোথায় গেছে ভাইয়া? সবাই তো নানার ঘরে। তোর কি কিছু লাগবে? আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আম্মুকে পাঠাচ্ছি। আচ্ছা। একা একা খালাম্নিদের ছাদে বসে আছি, খুব বোর হচ্ছি। সবাই ব্যস্ত। আরাব ভাইয়া থাকলেও হতো, কিন্তু নিবিড় ভাইয়া নাকি তাকে নিয়ে কোথায় বেরিয়েছেন। রাদিফও নেই। রাদিফ হলো খালাম্নির ছোট ছেলে, আমার সমবয়সী। আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালো, একদম বন্ধুর মতো। ও নাকি ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। কি আর করার, একা একা মোবাইল নিয়ে বসে আছি। ঠিকমতো নেটও পাচ্ছে না, তাই ফোনটাকে এদিক সেদিক করছিলাম। হঠাৎই কেউ ছো ভাউছে বলে চিৎকার দিল। সাথে সাথে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখি রাদিফ। ওকে দেখে মেজাজটা একদম বিগড়ে গেল। এই ফাজিল পোলা, এভাবে কেউ চিল্লায়? আমার সাধের ফোনটা গেল। রাদিফ আমার ফোনটা তুলে নিয়ে বলল, কিছু হয় নাই, দেখ। তুই এত রাতে ছাদে কি করিস? যদি পেতনি ধরে নিয়ে যেত? তুই কি দেখেছিস পেতনিকে কখনো পেতনি ধরে? ভূত হলে অবশ্য ঠিক ছিল। নিবিড় ভাইয়ের এমন ফোড়ন কাটা কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম। এই লোক এখানে কি করে? একদম ঠিক বলেছ নিবিড় ভাইয়া। এই পোলা, আমাকে তোর পেতনি মনে হয়। মানলাম নিবিড় ভাইয়ার চোখ খারাপ, তাই কি তোরও চোখ খারাপ?
কি বললি তুই আফরা? আমার চোখ খারাপ? অবশ্যই। না হলে কেউ হিরে রেখে কাচ নিয়ে পড়ে থাকে। কি বললি তুই? না কিছু না। আমি নিচে যাচ্ছি রাদিফ। তোরা থাক। তোকে যেতে বলেছি আমি। রাদিফ তুই যা, আফরার সাথে আমার কথা আছে। নিবিড় ভাইয়ার কথায় চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকালাম। আমাকে আবার ছাদ থেকে ফেলে দিবে না তো? কিছু বলবেন ভাইয়া? এত রাতে একা একা ছাদে বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি মনে হয়। আমার আর বয়ফ্রেন্ড কই হলো? এই 2 বছর আপনার পিছনে যদি ঘুরে টাইম পাস না করতাম তাহলে এতদিনে 1000 খানেক বয়ফ্রেন্ড জুটে যেত আমার। নিবিড় ভাইয়ার মুখ দেখেই বোঝা গেল সে আমার এমন জবাব আশা করেনি গি। তা আমার উপর যে এত ভালোবাসা ছিল তা কি বাতাসে উবে গেল? উবে যায়নি তো ভাইয়া, শুধু নিজের আত্মসম্মান জাগ্রত হয়ে গেছে। তাই নাকি? হুম। আমি নিচে যাচ্ছি ভাইয়া। নিহান কে? আফরা। নিবিড় ভাইয়ার কথা শুনে মাথাটা যেন ঘুরতে শুরু করেছে। বারবার কেন এই নামটা আমার সামনে আসে? এই কালো অতীতটাকে আমি যত ভুলে যেতে চাই ততই এই জিনিসটা আমার সামনে চলে আসে গি। আমি কিছু জানতে চাইলাম আফরা। নিবিড় ভাইয়ার প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারছি না। মাথাটা বনবন করে ঘুরছে। শরীরটাও অস্বাভাবিকভাবে কাঁপছে। চোখের সামনে সব ঝাপসা দেখছি আমি। তোর কি শরীর খারাপ লাগছে আফরা? তোর? নিবিড় ভাইয়ার পরবর্তী কথা শোনার আগেই তার বুকে লুটিয়ে পড়লাম। চোখ খুলেই দেখি সকাল হয়ে গেছে। এটা অবশ্য নরমাল। যখনই আমার এ সমস্যা হয় তখন আমাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। আমার ব্রেনকে এমন সময় শান্ত করার একটাই উপায় হলো লম্বা ঘুম। লাস্ট 2 বছরে এমনটা অনেকবার হয়েছে। মাথাটা এখনো প্রচণ্ড ধরে আছে। একটু পরেই আম্মু আর মামা রুমে এলো। মামা আমার মাথায় হাত রেখে বলল, কাল কি হয়েছিল মাম্মি? আমি জানি নিবিড় নিহানের কথা জানতে চেয়েছিল। তাই বলে তুই এত দুর্বল হলে হবে? নিজেকে শক্ত করতে হবে মাম্মি। সবকিছু ভুলতে হবে তোকে। আমি পারি না গো মামা। কিছুতেই ওই রাতটাকে ভুলতে পারি না। আচ্ছা বাদ দে এসব। আফিয়া তুই খাবার নিয়ে আয়। মাম্মি তুই ফ্রেশ হয়ে আয়। আমি আজ তোকে খাইয়ে দিব। আচ্ছা। মামা আমায় খাইয়ে দিয়ে চলে গেল। একটু পরে নাকি নানিকে নিয়ে হাসপাতালে যাবে। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন, নিবিড় ভাইয়া নিহানের ব্যাপারে কি করে জানল? কোনোভাবে কি আরাব ভাইয়া বলেছে? কিন্তু আরাব ভাইয়া বললে তো সবটাই বলতো। ঘরে বসে বিরক্ত হচ্ছিলাম তাই বাইরে গেলাম। রাদিফ এসে বলল, এই আফরা, নদীর ধারে যাবি, অনেক কাশফুল হয়েছে ওখানে। রাদিফের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। এখানকার নদীটা খুব সুন্দর। যদিও 4-5 বছর আগে এসেছিলাম এখানে। সবাই কাশফুলের সাথে এতেত ছবি পোস্ট করেছে। আমি একটাও ছবি দিতে পারিনি বলে মন খারাপ হয়েছিল। এবার অনেক ছবি তুলব আর এফবিতে পোস্ট করব। ভেবেই মনটা ভালো হয়ে গেল। বিকেলে আমি আরাব ভাইয়া, নিবিড় ভাইয়া, রাদিফ আর রাদিফের এক কাজিন তাহা মিলে ওখানে গেলাম। বেশ সুন্দর জায়গাটা। অনেক ছবি তুললাম সবাই মিলে। আমি একটা কাশফুল ছেঁড়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। একটা ডাল ধরে টানতেই বেশ খানিকটা হাত ছিলে গেল। তখন নিবিড় ভাইয়া এসে কয়েকটা ফুল ছিঁড়ে আমার হাতে দিল আর বলল, এখনো একটা ফুল ছেঁড়ার শক্তি হয়নি, তুই আবার আমায় বিয়ে করতে চাস? বিয়ের পর আমার ভারটা সামলাবি কি করে? কথাগুলো বলেই নিবিড় ভাইয়া চলে গেল। তার কথাটা বুঝতে খানিকক্ষণ সময় লাগল আমার। বোঝামাত্র আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল। খানিকক্ষণ ঘুরে ফিরে চলে এলাম। সন্ধেবেলা সবাই মিলে নানার ঘরে বসেছিলাম। নানার নাকি খুব জরুরি কোনো কথা আছে। দেখো, আমি বুঝতেই পারছি আমি আর বেশিদিন বাঁচব না। আর আফরা হলো এ বংশের একমাত্র মেয়ে। আর আমি চাই না ও বাইরে কোথাও যাক। নানি, তুমি ঠিক কি বলতে চাচ্ছ মা? মামা, আমি জানি আফরার বয়সটা কম, তবুও আমি চাই আরাব আর আফরার বিয়ে দিতে। নানির কথা শোনামাত্র আমার আর আরাব ভাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। আরাব ভাইয়া বলল, এটা সম্ভব না নানি। আমি আফরাকে সবসময় নিজের বোনের মতো দেখছি। আমি কিছু জানতে চাই না। আমার কথাই শেষ কথা। বাকিদের কথা শোনার আগেই ওখান থেকে উঠে চলে এলাম। কেন জানি নানির এই কথাটা কিছুতেই মানতে পারছি না। খুব কষ্ট হচ্ছে।
যদি নানি আরাব ভাইয়ার জায়গায় নিবিড় ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে চাইতো তাহলে কি খুব ক্ষতি হতো? আচ্ছা, নিবিড় ভাইয়া কি খুশি হয়েছে এ খবরে? সেই যে রুমে এসেছি, এখনো বের হইনি। কেঁদে কেঁদে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। রাত প্রায় 12টা বাজে। সবাই খাওয়ার জন্য ডাকাডাকি করছে। আমি ঠিক করেছি আজ কিছুতেই বের হব না। খানিক পর নিবিড় ভাইয়ার গলা পেলাম। আফরা, দরজাটা খোল। না খেয়ে থেকে কি বোঝাতে চাইছিস তুই? আরাবকে বিয়ে করবি না সরাসরি বললেই তো পারিস। এত নাটক করার কি আছে? নিবিড় ভাইয়ার কথায় খুব কষ্ট পেলাম। সবটাই উনার নাটক মনে হচ্ছে। উনি কি জানে না আমার মনে কি আছে? কেন বোঝেন না উনি সেটা? নাকি বুঝেও না বোঝার ভান করে? পরদিন সকালে আমি ভাইয়ার সাথে ঢাকা ফিরে এলাম। ওখানে থাকলে দম বন্ধ হয়ে মরেই যেতাম। পুরো রাস্তা চুপ করেছিলাম। ভাইয়াও কোনো প্রশ্ন করেনি। সে তো সবটাই জানে। বিকেলে 1 কাপ কফি নিয়ে ছাদে বসেছিলাম। রাহাকে সেই কখন ফোন করছি, এখনো আসছে না। মা ফোন করেছিল, তারা নাকি রওনা দিয়েছে। আব্বু আর নিবিড় ভাইয়া নাকি মানা করে দিয়েছে। তারা এখনই আমার বিয়ে দিতে চায় না। আর আমার মতের বিরুদ্ধে তো একদম না। এ নিয়ে নাকি আব্বুর সাথে নানার ছোটখাটো একটা ঝামেলাও হয়েছে। আব্বুর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু নিবিড় ভাইয়া এমন কেন করল? কি ভাবছিস আফরা? তুই ইডিয়েট, এত দেরি করে এলি কেন? একটুই তো দেরি করছি। তুই কি বলবি বলছিলি? রাহাকে সবকিছু খুলে বললাম। আফরা, আমার মনে হয় তোর এভাবে নিবিড় ভাইয়ার পেছনে পড়ে থাকা উচিত না। উনি তোকে এত অপমান করে। কি করব বলতো? নিহানকে ভুলে থাকার একমাত্র উপায় তো নিবিড় ভাই। নিহানকে মনে রাখা নিতান্তই তোর বোকামি। কি করব বল? কোনোভাবেই তো ওই বেইমানকে আমি ভুলতে পারি না। আচ্ছা, বাদ দে এসব। আন্টিরা কখন আসবে? রাত হবে। কিছু সময় থেকে রাহা চলে গেল। সন্ধ্যা নেমে গেছে বলে আমিও নিচে নেমে এলাম। এসে দেখি ফোনে অনেকগুলো মিসড কল। আমি কল ব্যাক করলাম, কিন্তু প্রথমবার রিসিভ হলো না। দ্বিতীয়বার রিসিভ হলো। ওপাশের লোকের কথা শুনেই ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি বুঝি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললাম। 1.5 ঘন্টা ধরে হাসপাতালে বসে আছি। নানি বাড়ি থেকে আসার সময় আব্বু আম্মুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। দুজনের অবস্থাই খুব খারাপ। অপারেশন থিয়েটারে আছে তারা। ভাইয়াও ভেতরে আছে। কিছুক্ষণ পরে একজন ডাক্তার বেরিয়ে এলো। তাকে দেখেই তার দিকে ছুটে গেলাম। ডাক্তার বলল, ওরা নাকি দুজনের কাউকেই বাঁচাতে পারেনি। কথাটা আমার কানে প্রবেশ মাত্রই আমার পুরো শরীর কেঁপে উঠল। আমার পুরো দুনিয়াটাই যেন থেমে গেল। আব্বু কি বলে একটা চিৎকার দিয়েই মাটিয়ে লুটিয়ে পড়লাম। বাবা, মাকে ছেড়ে বেঁচে থাকার মতো কঠিন কাজ দুনিয়াতে হয়তো আর নেই। আর এই কঠিন কাজটাই যে আমাকে করতে হবে। আমার সামনেই আব্বু আম্মুর কাফনে মোড়ানো লাশ রাখা। বাড়ি ভর্তি মানুষ, কিন্তু দিন শেষে তো তারা সবাই চলে যাবে। আমরাও একা হয়ে যাব। ছোট ছোট ব্যাপারে কদে ভাসিয়ে ফেলা এই আমি আজ একটুও কাঁদতে পারছি না। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, খুব বাবা মা তোমরা ফিরে আসো না গে। কিন্তু আমি পারছি না। নিজেকে বড্ড অনুভূতিহীন মনে হচ্ছে। আব্বু আম্মুর দাফন শেষ হয়েছে 2 ঘন্টা। বাকিরা সবাই চলে গেছে। শুধু আমাদের পরিবারের কিছু লোক রয়ে গেছে। কিছুক্ষণ পরে খালাম্নি ও আঙ্কেল আমার কাছে এলো। আঙ্কেল মামাকে গিয়ে বলল, আবির তো বড় হয়ে গেছে ভাইজান, কিন্তু আফরা ও তো এখনো ছোট। ওর দায়িত্ব কে নিবে? আবিরের বউ এলে তো ও বেশি দিন এখানে টিকতে পারবে না। উনি কিছুক্ষণ থেমে আবার ও বললেন, দেখেন ভাইজান, নিবিড় যে আফরাকে পছন্দ করে না সেটা তো সবাই জানে। তাই আফরা যে আপনাদের বাড়ি থাকতে পারবে না সেটা আমি জানি। তাহলে নিশ্চয় ওর দায়িত্ব আমাদের ঘাড়ে এসেই পড়বে। আমি কিন্তু ওসব ঝামেলা নিতে পারবো না। আঙ্কেলের কথা শেষ হতেই ভাইয়া চিৎকার করে বলে উঠল, কাউকে নিতে হবে না আফরার দায়িত্ব। যতদিন আমি আছি ততদিন ওকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। আঙ্কেল বেশ অপমানিত হলেন ভাইয়ার কথায়। নানিও মুখ বুঝে সব শুনছে। ওখানে আর এক মুহূর্ত না থেকে ঘরে চলে গেলা। গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। নিজের আপন মানুষগুলোকেও আমার বড্ড অচেনা মনে হচ্ছে। সবারই এখন আমাকে বোঝা মনে হচ্ছে। একদিন হয়তো ভাইয়ারও আমাকে বোঝা মনে হবে। বাইরে থেকে সবাই দরজা খুলতে বলছে, তোমরা প্লিজ যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও।
আব্বু আম্মুকে ছাড়া পুরো একদিন কেটে গেছে। তখন থেকে এখন পর্যন্ত কিছু মুখে তুলিনি আমি। একটু তো খেয়ে নে মা, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবি। আমি খাব না মামি, তুমি খাবারটা রেখে এসো। মামিকে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। আমি একদমই ক্ষুধা সহ্য করতে পারি না, কিন্তু আজ একদমই খেতে ইচ্ছে করছে না। শরীরটাও বড্ড দুর্বল লাগছে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতেই কেউ আমায় ধরে ফেল। চোখ খুলে দেখলাম মামি আর নিবিড় ভাইয়া বসে আছে। ভাইয়া হয়তো কোথাও গেছে। আমাকে উঠতে দেখেই নিবিড় ভাইয়া মামিকে খাবার আনতে বলল। মামিও খাবার আনতে চলে গেল। নিবিড় ভাইয়া আমার পাশে বসে বলল, এভাবে না খেয়ে থাকলেই কি তোর বাবা মা ফিরে আসবে? না খেয়ে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে কি আফরা? তোর জন্য আবির ও না খেয়ে আছে। আচ্ছা ভাইয়া, খুব কি ক্ষতি হতো যদি বাবা মা আমাকেও তাদের সাথে নিয়ে যেত? আফরা, তারা যখন তোকে সাথে নেয়নি তখন নিশ্চয় তারা চায় তুই এই দুনিয়ায় থাক। তোকে বাঁচতে হবে আফরা, আবিরের জন্য বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। একটু পরে মামি আমার জন্য খাবার নিয়ে এলো। আমিও খেয়ে নিলাম, নয়তো আমার জন্য ভাইয়াও না খেয়ে থাকবে। বিকেলে আমাদের কিছু প্রতিবেশী এলো বাড়িতে। তারা এসেই বিভিন্ন কথা বলতে লাগল। শোনো নিবিড়ের মা, তোমরা বরং আফরার বিয়ে দিয়ে দাও, তাছাড়া কে নেবে ওর দায়িত্ব? অন্য একজন বলে উঠল, তাছাড়া তোমার ঘরেও তো জোয়ান একটা ছেলে আসে। আফরা তো ছোট, বলা যায় না যদি তারা কোনো অঘটন ঘটিয়ে ফেলে। উনার কথা শুনেই কেঁদে দিলাম। তখনই নিবিড় ভাইয়া বাড়িতে ঢুকছিল। হয়তো সে সব কিছুই শুনেছে। নিবিড় ভাইয়া উনাদের সামনে গিয়ে বলল, আফরাকে নিয়ে এতটা ভাবার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু ওকে নিয়ে যদি আপনারাই সব ভেবে ফেলেন তাহলে আমরা কি করব বলেন? আমাদের জন্য কিছু রাখেন। আর শোন আফরা, একদম মানুষের এসব উল্টোপাল্টা কথায় কান দিবি না। তখনই আরেকজন বলে উঠল, সবই বুঝলাম গো নিবিড়ের মা, শেষ পর্যন্ত এই ঝামেলা তোমাদের ঘাড়েই জুটবে। তোমার ছেলের তো ভাব খারাপ। আর কোনো কথা শোনার আগেই রুমে চলে গেলাম। ওখানে এক পাতা ঘুমের ঔষধ ছিল, সেটা থেকে অনেকগুলো ঔষধ খেয়ে নিলাম। জানি আমি অনেক বড় পাপ করছি, কিন্তু আমার কিছু করার নেই। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি কারো ওপর ঝামেলা হয়ে থাকতে চাই না। চোখ খুলতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। তখনই ভাইয়া ঠাস করে একটা চড় মারল আমায়। প্রচণ্ড কষ্ট পেলাম ঘটনাটায়। জীবনে প্রথম ভাইয়া আমার গায়ে হাত তুলল। একটু পরেই ভাইয়া আমার দুই গালে হাত রেখে বলল, মেরে ফেলবি আমায় বনু? কেন এমন করলি? তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচব না? কেন লোকের কথায় নিজেকে শেষ করবি তুই? তুই নিজের যোগ্যতায় দেখিয়ে দিবি যে তুই আমাদের বোঝা না অহংকার। কেটে গেছে অনেকগুলো দিন, এখন আমি যথেষ্ট নরমাল। পড়াশোনায় ও বেশ মনোযোগ দিয়েছি। আম্মুর খুব শখ ছিল আমি ঢাবিতে পড়ব, সে অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি। সামনেই এডমিশন টেস্ট। নিবিড় ভাইয়াও এ ব্যাপারে খুব সাহায্য করে আমায়। একদিন উনি আমার সাথে একটুও খারাপ ব্যবহার করেননি। অনেকদিন ঘরবন্দি ছিলাম, তাই আজ ঠিক করলাম মামাদের বাড়িতে যাব। সকালে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়া আমায় মামা বাড়ি নামিয়ে দিয়ে গেল। ভিতরেই এসে দেখলাম নিবিড় ভাইয়া আর কথা আপু একসাথে বসে কি যেন করছে। তাদেরকে একসাথে দেখেই পুরনো ক্ষতটা যেন জেগে উঠল, কিন্তু আমি সে সবকে পাত্তা দিলাম না। নিবিড় ভাইয়া যেন আমাকে দেখেও দেখল না। আমিও কিছু না বলে ভেতরে ঢুকে গেলাম, কিন্তু মামিকে কোথাও পেলাম না। তাই নিবিড় ভাইয়াকেই গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া মামি কই? আম্মু তো মামার বাসায় গেছে। ওহ, তাহলে বরং আমি যাই। এখনই যাবি? হুম, থেকেই কি করব? আচ্ছা যা। আমিও বেরিয়ে এলাম। নিবিড় ভাইয়া একবার জিজ্ঞেস ও করল না যে একা যেতে পারব কিনা। অবশ্য করবেই কেন? কথা আপু সাথে থাকলে তো তার দিন দুনিয়ার খেয়াল থাকে না। বাসায় গিয়ে এখন একা বোর হওয়া ছাড়া কোনো কাজ নেই। নিবিড় ভাইয়াদের বাসার কাছাকাছি একটা ছোটখাটো একটা লেক আছে, তাই ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। একা একা লেকের পাড়ে হাঁটছি। এখন সকাল একটা বাজে। এখন অফিস টাইম বলে খুব একটা ভিড় নেই। এখন মানুষ নেই বললেই চলে, কিন্তু বিকেল বেলা অনেক ভিড় থাকে। বাবার সাথে আগে অনেকবার এসেছি। কিছু সময় পরে আমার ফোনে একটা মেসেজ এলো।
একা একা থাকতে বুঝি খুব ভালো লাগে শুভ্রপরিগু। মেসেজটা ওই প্রহরী পাঠিয়েছে। আজকাল আর এগুলো নিয়ে ভাবতে ইচ্ছে করে না। সব আবেগগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। হঠাৎই আজানের শব্দ কানে এলো। কখন যে এত সময় কেটে গেছে বুঝিনি। তাই বাড়ি যাওয়ার জন্য কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম নিবিড় ভাইয়া এদিকেই আসছে। উনার চোখমুখ অসম্ভব লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। উনি আমার কাছে এসেই বেশ জোরে একটা চড় মারল। আমিও টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। উনি আমাকে তুলে আমার হাত ধরে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে আফরা? বাড়ি থেকে বেরিয়ে যে এখানে আসবি বলে আসতে পারলি না? তুই বেরোনোর আধ ঘন্টা পর যখন আরশিকে ফোন করে জানতে পারলাম তুই বাড়ি যাসনি, তখন আমার কি অবস্থা হয়েছিল জানিস? 2 ঘন্টা কত খুঁজেছি তোকে, ফোনটাও তো ধরিসনি। আসলেই তখন আমার ভাইয়াকে বলে আসা উচিত ছিল। আর তখন মেসেজের জন্য ফোনটাও সাইলেন্ট করে রেখেছিলাম। কিন্তু আমায় নিয়ে উনার এত চিন্তা কেন? চল তোকে বাড়ি দিয়ে আসি। আর সরি এমন বিহেভ করার জন্য। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। তখনই ভাইয়া এমন একটা কথা বল যেটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। ভাইয়া বলল, আমায় বিয়ে করবি আফরা? এসব কি বলছো তুমি নিবিড় ভাইয়া? আমি ঠিকই বলছি। আগে তুই রোজ আমাকে বিরক্ত করতি, আমিও বিরক্ত হতাম। কিন্তু ইদানিং তোর ওই বিরক্তিগুলোকে বড্ড মিস করি। তুমি তো কথা আপুকে ভালোবাসো তাই না? জানি না, আমি কথার সাথে থাকলেও আমার মন বারবার শুধু তোকেই খোঁজে। তুই জানিস, যখন প্রহর আমাকে বলেছিল ও তোকে ভালোবাসে তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি তোকে হারিয়ে ফেলব। আপনার ভাই আমাকে ভালোবাসতেই পারে কিন্তু আমি তাকে ভালোবাসি না। তুই তো আমাকে ভালোবাসিস তাই না আফরা? ভালোবাসতাম, হয়তো এখনো বাসি। কিন্তু আপনার প্রতি আমার তীব্র ভালোবাসা আপনার করা অপমান অবহেলার নিচে চাপা পড়ে গেছে। আফরা, দেখুন নিবিড় ভাইয়া, একটা সময় আমি আপনার জন্য পাগলামি করছি, রাতের পর রাত কেঁদে কাটিয়েছি ঠিকই। কিন্তু এখন এসব পাগলামি আমায় মানায় না। আমি এখন এসব কিছু নিয়ে ভাবতে চাই না। আমি এখন আমার পুরো ফোকাসটা আমার ক্যারিয়ারের উপর দিতে চাই। কিন্তু আফরা, আপনি কি আমায় বাড়ি দিয়ে আসবেন নাকি আমি একাই যাব? না, চল আমি দিয়ে আসছি। সেদিন এভাবে নিবিড় ভাইয়াকে রিজেক্ট করে খুব কষ্ট পেয়েছিলাম। তবুও নিজের পড়াশোনায় যথেষ্ট ফোকাস করেছি। আজ এডমিশন টেস্ট। ভাইয়ার সাথে এসেছি কেন্দ্রে। চারিদিকে এত মানুষ দেখে সত্যি খুব ভয় হচ্ছে। এত সব ট্যালেন্টেড মানুষের মাঝে কি নিজের জায়গাটা করে নিতে পারব? অবশেষে পরীক্ষাটা দিয়েই দিলাম। একদম ভালো না হলেও যথেষ্ট ভালো হয়েছে পরীক্ষাটা। হলে ঢোকার আগে নিবিড় ভাইয়া ফোন দিলেও ফোনটা ধরিনি। আজ এডমিশনের রেজাল্ট দিবে। সকাল থেকে প্রচণ্ড টেনশনে আছি। বসে বসে নখ কামড়াচ্ছি। আর ভাইয়া নেটে রেজাল্ট দেখার চেষ্টা করছে। অনেকজনের পরে অবশেষে লিস্টে আমার নামটা পাওয়া গেল। লিস্টে নিজের নামটা দেখা মাত্রই আনন্দে কেঁদে দিলাম। এবার হয়তো আমি আম্মুর স্বপ্নটা পূরণ করতে পারব। আজ ভার্সিটিতে প্রথম দিন। ভাইয়া আমায় রেখে গেছে। দিনটা বেশ ভালোই কাটল। অনেক জনের সাথে বেশ ভালোই পরিচিত হয়েছি। ক্লাস শেষে গেটের বাইরে যাচ্ছিলাম, তখন দেখলাম নিবিড় ভাইয়ার ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। নিবিড় ভাইয়া আর কথা আপু যথেষ্ট ক্লোজ হয়ে বসেছিল। ওদেরকে দেখেই বোঝা যায় তাদের সম্পর্কটা কি। বেশ কিছুদিন হলো ভার্সিটি যাচ্ছি। এই কয়দিন নিবিড় ভাইয়া অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি প্রতিবারই তাকে ইগনোর করেছি। যদি সে আমাকে সত্যি ভালোবাসত তাহলে এখনো কথা আপুর সাথে এতটা ক্লোজ থাকত না। খুব চেষ্টা করেছি তাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। কারণ সে যে আমার প্রথম প্রেম। মাঝে অবশ্য প্রহর অনেকবার তার মনের কথা আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি এখন এসবে জড়াতে চাই না। এই কয়দিন একদমই মামা বাড়ি যায়নি। খালামনিরাও আর যোগাযোগ করেনি, তবে আরাব ভাইয়া আর রাদিফের সাথে প্রায় কথা হয়। মাঝে মাঝে আরশি আর রাহা এসে আমার সাথে থাকে। তবুও যে দিন শেষে বাবা মায়ের শূন্যতাটা বেশ উপলব্ধি করতে পারি। আজ যদি তারা থাকত তাহলে হয়তো আমার জীবনটাই অন্যরকম হতো। আজ আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। নিবিড় ভাইয়া তো এবার অনার্স ফাইনাল ইয়ারে, তাই অন্য সবার মতো তার উপরও অনেক কাজের দায়িত্ব পড়েছে। আমি আর রাহা দুজনেই এই ভার্সিটিতে চান্স পেয়েছি। আজ রাহার কথায় একটা নীল শাড়ি পরেছি। অবশ্য দুজনেই একরকম শাড়ি পরেছি।
স্টেজের সামনে বসায় নিবিড় ভাইয়ার চোখে খুব সহজেই পড়েছি। ভাইয়া বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছে। সেটা আমি দেখেছি। তবুও এমন একটা ভান ধরে আছি যেন আমি ভাইয়াকে চিনি না। ভার্সিটিতে নিবিড় ভাইয়া সবার ক্রাশ বয়। সবাই তার পিছনে লেগে থাকে। আর নিবিড় ভাইয়াকে আমার এভাবে ইগনোর করাটা আমার নতুন বন্ধুদের ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, নিবিড় ভাইয়ার জন্য যেখানে সবাই পাগল সেখানে তুই উনাকে এভাবে ইগনোর করিস কেন? দিয়া। হ্যাঁ, তাই তো। এমন করিস কেন, আফরা? মাহি। আরে তোরা জানিস না আমার